Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন করাবো। প্যাসেজ ন্যারেশন শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, প্যাসেজ ন্যারেশন হচ্ছে কিছুই না, সেন্টেন্স ন্যারেশনের সমন্বয়ে একটা প্যাসেজ তৈরি করা হয়। অর্থাৎ কতগুলো সেন্টেন্স, 4 বা 5টা সেন্টেন্স মিলে একটা প্যাসেজ ন্যারেশন তৈরি করা হয়। তাহলে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন করার আগে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন ভালো করে জানতে হবে। যদি কোনোদিন তুমি সেন্টেন্স ন্যারেশন না করে থাকো তাহলে প্যাসেজ ন্যারেশন করতে পারবে না, কঠিন মনে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন ক্লিয়ারভাবে জানতে হবে। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন হচ্ছে 5 ধরনের সেন্টেন্সের ন্যারেশন আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, গ্রামার সেন্টেন্সের ন্যারেশন যদি তুমি ক্লিয়ারভাবে করতে পারো তাহলে প্যাসেজ ন্যারেশন তোমার কাছে একবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আমি আমার এই চ্যানেলে সেন্টেন্স ন্যারেশনগুলি বিস্তারিত আলোচনা করছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের এক ভিডিও দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ সব প্রকার সেন্টেন্সের ন্যারেশন আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আজকে এই প্যাসেজ ন্যারেশন শুরু করার আগে তো তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। রুলস অফ প্যাসেজ ন্যারেশন ফর জেএসসি, এসএসসি অ্যান্ড এইচএসসি। অর্থাৎ জেএসসিতেও প্যাসেজ ন্যারেশন থাকে, এসএসসিতেও থাকে এবং এইচএসসিতেও প্যাসেজ ন্যারেশন থাকে। আজকের এই ভিডিওতে পুরোপুরি প্যাসেজ ন্যারেশনের যে কয়েকটা রুলস রয়েছে সেই রুলসগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করব। অর্থাৎ এই এক ভিডিওতেই প্যাসেজ ন্যারেশনের রুলস সব শেষ হয়ে যাবে এবং খুব সহজ আর কি। প্যাসেজ ন্যারেশনের রুলস অল্প কয়েকটা আছে, যে রুলসগুলো খুব সহজেই একবার দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার রুল 1, রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার ব্যবহার থাকলে তা রিপোর্টিং ভার্বের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে যদি ডাকা হয়, যেমন হি সেড সুমা ডন্ট কয়েল, তাহলে এখানে সুমার নাম ধরে ডাকা আছে। হি সেড, সে বলেছে, সুমাকে ডাকলো, ডন্ট কয়েল, ঝগড়া করো না, তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হলো সুমাকে ডেকে বলছে, সুমার নাম ধরে বলছে যে ডন্ট কয়েল, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ডন্ট দ্বারা শুরু হয়েছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনের সমস্ত ভিডিও আমার দেওয়া হয়েছে, যে ভিডিওগুলো দেখলে তোমাদের এইগুলোর সমস্যা, এই প্যাসেজ ন্যারেশনের কোনো সমস্যা থাকবে না। তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যান্সারটা হবে যখন ডন্ট কয়েল, এই ডন্ট কয়েল বা ডু নট কয়েল যখন ডু নট দ্বারা শুরু হবে তখন দুই ভাবে করা যায়, একটা হলো অ্যাডভাইস আর একটা হলো ফরওয়ার্ড দিয়ে। যদি আমরা অ্যাডভাইস ফরওয়ার্ড দিয়ে করি তাহলে হি সাবজেক্ট বসবে, সেটের জায়গায় ফরওয়ার্ড বসবে, সেটের জায়গায় ফরওয়ার্ড বসবে, এরপরে যে নাম ধরে ডাকা হবে সেই নামটা অবজেক্ট হিসাবে বসবে। তাহলে সুমা টু কয়েল, ডন্ট থাকলে টু কয়েল, এখানে ফরওয়ার্ড দিলে শুধু টু দিতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। আর যদি আমরা এখানে অ্যাডভাইস দিই, যে অ্যাডভাইস দিয়ে করা যাবে হি অ্যাডভাইসড সুমা নট টু, তখন টুর আগে একটা নট বসবে। অর্থাৎ ডু নট থাকলে ফরওয়ার্ড দিয়ে করা যাবে এবং অ্যাডভাইস দিয়ে করা যাবে। ফরওয়ার্ড দিয়ে করলে ইনভার্টেড কমার পরিবর্তে শুধু টু বসবে, আর অ্যাডভাইস দিয়ে করলে টুর আগে একটা নট বসবে। সেকেন্ড এক্সাম্পল, দে সেড রফিক ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে দে সেড, এখানে রফিক নাম ধরে ডেকেছে রফিককে, রফিক ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তুমি মিটিংয়ে অ্যাটেন্ড করবে, মিটিংয়ে উপস্থিত হবে। তাহলে এখানে দে রফিকের নাম ধরে ডেকেছে, তাহলে দে সেড টু রফিক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে আমরা এখানে সেডই রাখতে পারি অথবা টোল দিতে পারবো, দে টোল্ড রফিক অথবা দে সেড টু রফিক। যখন আমরা সেট বসাবো যখন অবজেক্ট থাকবে তার পূর্বে অবশ্যই সেড টু হবে, আর আমরা টোল দিলে টু এর দরকার নাই। হি সেড, দে টোল্ড রফিক অথবা দে সেড টু রফিক ড্যাট। এই হলো সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট রফিককে ধরে হি হবে, হি উইলের পাস্ট টেন্স উড, হি উড অ্যাটেন্ড দ্য মিটিং। রুল 2, রেপিটিং ভার্বটি মাঝে বা শেষে থাকলে, রেপিটিং ভার্বটি মাঝে বা শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। তার রেপিটিং ভার্ব যেখানেই থাক, প্রথমে না থাকে, মাঝখানে থাকতে পারে, শেষেও থাকতে পারে। তাহলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটা কী করবো, সবার প্রথমে বসাবো। যেমন ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, এটা হলো
রেপুটেড একটা পিস, আর হলো জেরি সেট টু দ্য অথরাইজ, এটা হলো রেপুটিং ভার্ব। এরপরে স্পেশালি ইন দ্য ড্রাগ বাই দ্য ফায়ার, এটা একটা ফ্রেজ, এখানে সাবজেক্টও নাই, অবজেক্টও নাই, ভার্বও নাই, কিছু না, সুতরাং এটা একটা ফ্রেজ। তাহলে এটা এই অবস্থায় থাকবে, এটা স্পেশালি ইন দ্য ড্রাগ বাই দ্য ফায়ার, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হলো রেপুটিং ভার্ব, এটা সবার আগে বসবে। জেরি সেট টু দ্য অথরাইজ, জেরি সেট টু দ্য অথরাইজ অথবা সেট টু পরিবর্তে আমরা এখানে টু দিতে পারি। জেরি সেট টু দ্য অথরাইজ দ্যাট শি, ইউজ হয় অথরাইজ ধরে, শি হলো শি লুকের পাস্ট টেন্স হলো লুকড, শি লুকড এ লিটল বিট লাইক হিজ মাদার, অর্থাৎ ম্যাই ফার্স্ট পারসন, জেরিক ধরে হি হয়েছে, এখানে জেরিক ধরে হি হয়েছে। তাহলে লাইক হিজ মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, এটা যেরকম আছে সেরকমই বসলো, স্পেশালি ডার্ক ইন দ্য ফায়ার, স্পেশালি ডার্ক ইন দ্য ফায়ার, এটা হলো ইডিয়ম ফ্রেজ। এখানে ইডিয়ম ফ্রেজ না, শুধু ফ্রেজ, এখানে ক্লজ ফ্রেজ বলা হচ্ছে। এটা এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, কোনো অবজেক্টও নাই। এরপর সেকেন্ড এক্সাম্পল, ফলো মাই এক্সাম্পল, শি সেড টু মি, এটা হলো রেপুটিং ভার্ব। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, দুই পাশে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, মাঝখানে আছে রেপুটিং ভার্ব, দুই পাশে দুটা রেপুটেড পিস দেওয়া আছে, এটা একটা রেপুটেড পিস এবং এটা একটা রেপুটেড পিস, কিন্তু দুটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ফলো মাই এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্ড নেভার ইট এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। শি অ্যাডভাইস মি, এখানে ফলো মাই এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাডভাইস দিয়ে করতে হবে। তাহলে শি অ্যাডভাইস মি টু ফলো, ইনভার্টেড কমার পরিবর্তে টু ফলো হার এক্সাম্পল, এখানে মাই হলো ফার্স্ট পারসন, শিখ ধরে হার হয়েছে, ফলো হার এক্সাম্পল, অ্যান্ড এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড নেভার ইম্পারেটিভ সেন্টেন্স, আবার একটা টু বসলো, নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, অর্থাৎ রেপুটিং ভার্ব একবার লিখলেই হবে। শি অ্যাডভাইসড মি টু ফলো আর এক্সাম্পল, অ্যান্ড এখানে আবার শি অলসো অ্যাডভাইস দেওয়া যেত, কিন্তু প্রয়োজন নেই। অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন একবারেই লেখা যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের উপরেও একটি পূর্ণ ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখে নিবে। এরপর রুল নাম্বার হলো 3, পরপর দুটি উক্তি থাকলে অলসো সেড অ্যান্ড অ্যাডেড, অলসো আস্কড ব্যবহৃত হয়, অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অলসো সেড বা অ্যাডেড, আর ইন্টারগেটিভ সেন্টেন্স পরপর থাকলে অলসো আস্কড বা এগেন আস্কড এরকম ব্যবহার করতে হয়। কিন্তু তিনটি উক্তি থাকলে অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেন সেড এগুলো ব্যবহার করা যায়। অর্থাৎ পরপর তিনটে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে একটা অলসো সেড, পরেরটা এগেন সেড, আরও একটা যদি থাকে ফার্দার সেড, এইভাবে পর্যায়ক্রমে লেখা যায়। যেমন জেরি সেড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম এগেন টুমেরো, এখানে টুমেরো দুটা সেন্টেন্স দেওয়া আছে, যে জেরি সেড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম এগেন টুমেরো, আগামীকালে আমি আবার আসবো। তাহলে জেরি সেড দ্যাট হি উড, এখানে আই ফার্স্ট পারসন, জেরিক ধরে হি হলো, যে হি কুড সপ, এখানে ক্যান পাস্ট টেন্স, কুড সপ সাম উড টুডে, টুডে থাকলে একটা সারের উপরে দেওয়া আছে, টুডে থাকলে দ্যাট ডে হয়। এর উপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ ন্যারেশনের প্রথম ভিডিওতে একটা পুরো একটা সার দেওয়া আছে, কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ড হবে আর কি, টুডে থাকলে দ্যাট ডে। অ্যান্ড অ্যাডেড, এখানে অ্যাডেড বা অ্যান্ড অলসো সেট, অ্যান্ড এগেন সেট এরকম ব্যবহার করা যাবে। অ্যান্ড অ্যাডেড বা এগেন সেট বা অলসো সেট দ্যাট হি উড গো এগেন দ্য নেক্সট ডে, অর্থাৎ এখানে কাম থাকলে গো হয় এগেন, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আমার এটা সেন্টেন্স ন্যারেশনের প্রথম ভিডিওতে বিস্তারিত এরকম একটা চার্ট দেওয়া রয়েছে। তারপরে সেকেন্ড এক্সাম্পল, শি সেড টু মি হোয়াটস ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, এটা দুটাই ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যান্সারটা হবে শি আস্কড মি, হোয়াট থাকলে হোয়াট বসবে, হোয়াট ছিল হোয়াট বসেছে, হোয়াট ইওর নেম, তাহলে ইওর যায় মিক ধরে মাইন, নেম ওয়াজ, ইজ ছিল ওয়াজ হলো, অ্যান্ড অলসো আস্কড বা এগেন আস্কড হোয়ার আই লিভড, ইউজ আই আবার এ ফার্স্ট পারসন, মিক ধরে আই হয়েছে, এখানে আই লিভড। এরপরে ইয়েস নো থাকলে 4 নম্বর রুল,
ইয়েস নো থাকলে যতক্ষণ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ড্যাট অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ড্যাট। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেমন ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড। তাহলে অ্যান্সারটা হলো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ড্যাট আই হ্যাড, এ হ্যাভের ফার্স্ট টেন্স, এখানে হ্যাড হয়েছে, আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। তারপরে জুমু সেড টু মিতু আর ইউ গোয়িং টু পাবনা টুমোরো, নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেজ মিতু। তাহলে এখানে হলো জুমু সেড টু মিতু, তাহলে জুমু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আক্সড সেড টু পরিবর্তে আক্সড বসবে। তাহলে জুমু আক্সড মিতু ইফ শি, তাহলে ইউ যায় মিতুক ধরে শি হলো, শি ওয়াজ গোয়িং টু পাবনা দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। তখন মিতু রিপ্লাইড করলে মিতু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাই ই নো ছিল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। মিতু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি হ্যাড চেঞ্জড হার ডিসিশন, হি হ্যাড চেঞ্জ হার ডিসিশন, অর্থাৎ এখানে হ্যাভ ছিল হ্যাড হয়েছে, শি হ্যাড চেঞ্জড হার ডিসিশন। এরপর নাম্বার 5, রুল 5, স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়। যেমন ইয়েস স্যার শি রিপ্লাইড আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে শি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ, শি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দি অ্যাফার্মেটিভ। ইন দ্য অ্যাফার্মেটিভ বলছে ইয়েসের পরিবর্তে, আর রেসপেক্টফুলি স্যারের পরিবর্তে। শি রিপ্লাইড রেসপেক্টফুলি অ্যাফার্মেটিভ ড্যাট আই গিয়ে শিখ ধরে শি হয়েছে, শি হ্যাড ডান হার ডিউটি। এখানে মাই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে শিখ ধরে হার হয়েছে, হার ডিউটি। লুকিং অ্যাট মাই হ্যান্ডস দ্য বেগার সেড ম্যাডাম প্লিজ গিভ মি ইউর কার্ডিগান। এখানে ম্যাডাম রয়েছে আর প্লিজ রয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্টেড বলা হচ্ছে এটা। তাহলে লুকিং অ্যাট মাই হ্যান্ডস দ্য বেগার রিকোয়েস্টেড, দ্য বেগার রিকোয়েস্টেড রেসপেক্টফুলি বা রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, অর্থাৎ রিকোয়েস্টেড পরে অথবা আগে রেসপেক্টফুলি বসানো যাবে। রিকোয়েস্টেড মি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, টু গিভ হিম মাই কার্ডিগান। তাহলে ইওর যায় এখানে কাকে ধরল, যে মিগ ধরছে, এখানে মিগ ধরে মাই হয়েছে। এরপরে 6 নম্বর রুল, যদি কাউকে অ্যাড্রেস করা হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার সিস্টার ফ্রেন্ড দিয়ে শুরু করতে হয়। তো কাউকে অ্যাড্রেসিং করা বোঝালে, যেমন আর ইউ আংরি ব্রাদার্স সেড দ্য ওয়াইস কিং। জ্ঞানী রাজা বলল যে ভাইরা আপনারা কি এখনো ক্ষুধার্ত, কিন্তু আসলে এই রাজার এইগুলো ভাই নয়, এগুলো অন্য ব্যক্তিকে ভাই, তার মানে সম্বোধন করছে, অ্যাড্রেস করছে। যখন অন্য কোনো ব্যক্তিকে এরকম ব্রাদার বলা, সিস্টার বলা বা ছাড় বলা যখন অন্য কোনো ব্যক্তিকে, তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিয়ে বসাতে হবে। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার দ্য কিং দ্য ওয়াইস কিং আক্সড, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্য কিং আক্সড ইফ, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী বসে, ইফ বসে। ডব্লিউএস করছিল ডব্লিউএস বসে, কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইফ বসে। ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসেজ সেন্টেন্স ন্যারেশন, ইন্টারগেটিভ সেন্টেন্সেরও ভয়েস দেওয়া, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে ইন্টারগেটিভ সেন্টেন্সের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন যদি তোমরা ক্লিয়ারভাবে শিখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন যদি তোমরা জানো সেন্টেন্স ন্যারেশন, তাহলে প্যাসেজ ন্যারেশন একবারে সব ইজি। মানে প্যাসেজ ন্যারেশন বলে কিছু নয়, সব সেন্টেন্স ন্যারেশন মিলেই এক জায়গায় করে সেটা হলো প্যাসেজ ন্যারেশন। এর নতুন কিছু রুলস নাই। সেন্টেন্স ন্যারেশনের যে রুলস, সেই রুলসগুলো রয়েছে, তবে দু একটা, যেমন ইয়েস নো, অ্যাড্রেসটা, যেগুলো ইয়েস নো বা ওই যে বাই আল্লাহ বাই গড, এরকম কিছু মানে কিছু নতুন ওয়ার্ড থাকে, সেগুলো শুধু শিখতে হয়। তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসেজ ন্যারেশন করতে গেলে সেন্টেন্স ন্যারেশন মানে ক্লিয়ারভাবে জানতে হবে। তাহলে সেন্টেন্স ন্যারেশন ক্লিয়ারভাবে জানতে গেলে আমি সেন্টেন্স ন্যারেশনের উপরে সব ভিডিওগুলো দিয়েছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন, ইন্টারগেটিভ সেন্টেন্স ন্যারেশন, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স ন্যারেশন বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে এই প্যাসেজ ন্যারেশন আর কোনো নিয়ম, কোনো কঠিন কিছু মনে হবে না। সেকেন্ড এক্সাম্পল, যে দ্য ক্যাপ্টেন সেড মাই ফ্রেন্ডস বি অলওয়েজ রেডি ফর ফেস আওয়ার এনিমি। তো ক্যাপ্টেন হলো মাই ফ্রেন্ড, বন্ধুগণ বলে সম্বোধন করেছে, আসলে সে তার বন্ধু নয়, সেগুলো তার সোলজার, নাবিক, তাদেরকে সম্বোধন করে বলছে যে আমরা শত্রুর জন্য সবসময় রেডি থাকবো। তার মানে এটা বন্ধু নয়, সেই কারণে এটা অ্যাড্রেস করতে হবে, যে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড,
Addressing as friends, the captain ordered them. The captain order, captain সবসময় অর্ডার বা কমান্ড দেম, এখানে অর্ডারের পরিবর্তে কমান্ড বসানো যায়, কমান্ড দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমি, অর্থাৎ শত্রুর সম্মুখীন হওয়ার জন্য রেডি থাকতে হবে। এবার রুল 7, বাই আল্লাহ, বাই গড ইত্যাদি থাকলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড ব্যবহার করতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি বাই আল্লাহ, বাই গড থাকে তাহলে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড যেটা থাকবে সেটাই ব্যবহার করতে হবে। যেমন বাই আল্লাহ, এক নম্বর এক্সাম্পল হচ্ছে বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, আমি শপথ করে বলছি যে আমি বাড়ি ত্যাগ করবো না। তাহলে সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নাম উল্লেখ করে হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দিস থাকলে দ্যাট হয়, এখানে দিসের পরিবর্তে দ্যাট বসানো হয়েছে, দ্যাট হাউস, এখানে হি হয়েছে কেন, যে এখানে আই ফার্স্ট পারসন, হি সাবজেক্ট ধরে হি হয়েছে। সেকেন্ড এক্সাম্পল বাই গড শি রিপ্লাইড আই উইল নট গো টু লন্ডন, আমি আল্লাহর নামে শপথ করছি, গডের নামে শপথ করছি যে আমি লন্ডনে যাব না। সরিং বাই গড শি রিপ্লাইড দ্যাট শি উড নট গো টু লন্ডন, লন্ডনে যাবে না। এরপর 8 নম্বর রুল, যে প্রেজেন্ট পার্টিসিপল অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। যদি কোনো প্যাসেজ ন্যারেশনের ভিতরে একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে থাকবে। যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল টার্নিং টু দ্য দরবিশেষ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে এখানে হলো টার্নিং টু দ্য স্ট্যান্ডার, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রিস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দরবিশেষ, তাহলে টার্নিং টু দ্য দরবিশেষ সবার আগে বসবে অ্যান্সারে, দরবিশেষ, টার্নিং টু দ্য দরবিশেষ, দ্য মিস্ট্রিস অফ দ্য হাউস আস্কড ইফ দে আর ব্রাদার্স, ইফ কেন বসছে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইফ বসে যেহেতু এটা অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ করা আছে। এরপর সেকেন্ড এক্সাম্পল, হোয়াই ইউ হ্যাভ কাম হিয়ার সেড মিস্টার কামাল টার্নিং টু দ্য স্ট্যান্ডার, তাহলে টার্নিং টু দ্য স্ট্যান্ডার মিস্টার কামাল আস্কড, এখানে ডব্লিউএস কোয়েশ্চেন ছিল যে হোয়াই ডব্লিউএস কি হোয়াই থাকবে, হোয়াই হি হ্যাড গান দেয়ার, তাহলে কাম থাকলে গোর পাস পার্টিসিপল গান, হেয়ার থাকলে দেয়ার হয়। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনে 8টা রুলস তোমাদের কাছে তুলে ধরলাম। এরপরে 2টা প্র্যাকটিস দিয়েছি। একটা প্রশ্ন, রতন হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ টুডে আস্কড দ্য টিচার রতনকে জিজ্ঞেস করলো তুমি কি আজকের ইংরেজি পড়েছো? ইয়েস স্যার আই ডিড ইট, হ্যাঁ আমি এটা পড়েছি। বাট আই হ্যাভ নট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্টস, কিন্তু আমি একটা গ্রামার বুঝতে পারিনি। রিপ্লাইড রতন উত্তর দিল হোয়ার ইজ দ্য প্রবলেম, সমস্যা কোথায়? সেড দ্য টিচার বললো সমস্যা কোথায়? লেট আস ট্রাই অ্যাগেন, তাহলে আমরা আবার একবার চেষ্টা করি। তাহলে এটা প্রথমটা ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্য টিচার আস্কড দ্য টিচার, তাহলে দ্য টিচার আস্কড রতন, কাকে জিজ্ঞাসা করলো? রতন। ইফ ইউ আছে, ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে রতন ধরে হি হবে। ইফ হি হ্যাড ডান হিজ ইংলিশ দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, তখন ইয়েস স্যার আই ডিড ইট রতন বলছে। তাহলে রতন রিপ্লাইড রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, আর ইন দ্য অ্যাফার্মেটিভ হলে ইয়েসের পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড ডান ইট। বাট বলছে বাট আই হ্যাভ নট আন্ডারস্ট্যান্ড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস, এটা অন্য একটা সেন্টেন্স, সেই কারণে বাট হি সেড, কিন্তু সে বললো, এটা রতন উত্তর দিল কিন্তু তার সাথে বললো বাট হি অ্যাডেড, এখানে সেটের পরিবর্তে অ্যাডেড দেওয়া যাবে। বাট হি অ্যাডেড বা বাট হি সেড দ্যাট হি হ্যাড নট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্টস। তখন দ্য টিচার কি বলছে? হোয়ার দ্য প্রবলেম ওয়াজ, প্রশ্ন করেছে, হোয়ার দ্য প্রবলেম ওয়াজ প্রশ্ন করছে এবং বলছে লেট আস ট্রাই অ্যাগেন, আর একবার চেষ্টা করি। তাহলে দ্য টিচার আস্কড হোয়ার দ্য প্রবলেম ওয়াজ অ্যান্ড প্রপোজড লেট আস, এটা হলো প্রস্তাব করা বোঝাচ্ছে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, প্রস্তাব করা বলছে, অ্যান্ড প্রপোজ দ্যাট দে শুড ট্রাই অ্যাগেন। তাহলে শুড কেন বসছে? প্রস্তাব করা বোঝালে ড্যাটের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে শুড বসে, দে শুড ট্রাই অ্যাগেন। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন দেখলেই, সেন্টেন্স ন্যারেশন ভিডিও দেওয়া আছে সেটা দেখলেই এখানে কেন লেট আস থাকলে কেন শুড বসছে বিস্তারিত সেখানেও আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে 2 নম্বর, যে আই হ্যাভ গট GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন, সেট সুমন কংগ্রাচুলেশনস,
কংগ্রাচুলেশনস হোয়াট ডু ইউ ইন্টেন্ডেড টু ডু দেন আক্স রুমন। রুমন তখন কংগ্রাচুলেশন দিয়েছে এবং বললো তাহলে তুমি কী করতে চাও। তখন আবার সুমন কি বলছে যে আই ওয়ান্ট টু স্টাডি ইন এ রেপুটেড কলেজ। আর তারপর বলছে রেপুটেড কলেজ, একটা বিখ্যাত কলেজে ভর্তি হতে চাই। আবার বলছে আই উইল ট্রাই টু গেট মাইসেলফ অ্যাডমিটেড টু নটরডাম কলেজ ইন ঢাকা। ঢাকা নটরডাম কলেজে আমি ভর্তি হতে চাই। তাহলে এখানে প্রথম বলছে আই হ্যাভ গট GPA 5 সেট সুমন। সুমন বললো, তাহলে সুমন টোল্ড রুমন। সুমন টোল্ড রুমন অথবা টোল্ডের পরিবর্তে সেট টু দেওয়া যায়। সুমন সেট টু রুমন দ্যাট হি হ্যাড গট GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশান। সে SSCতে GPA 5 পেয়েছে। তখন রুমন কি বলছে, রুমন কংগ্রাচুলেশন বলছে। তাহলে কংগ্রাচুলেশন থাকলে হবে কংগ্রাচুলেটেড। রুমন কংগ্রাচুলেটেড হিম সুমন। হিম হলে সুমন। রুমন কংগ্রাচুলেটেড হিম অ্যান্ড আস্কড, প্রশ্ন করছে, কংগ্রাচুলেশন দিয়ে প্রশ্ন করছে হোয়াট হি ইন্টেন্ডেড টু ডু দেন। তাহলে তখন সে কী করতে চায়। তখন সুমন রিপ্লাইড করছে দ্যাট শি ওয়ান্টেড টু স্টাডি ইন এ রেপুটেড কলেজ অ্যান্ড অ্যাডেড। কেন অ্যাডেড বলছে, পরে আর একটা সেন্টেন্স অ্যান্ড অ্যাডেড বা অ্যান্ড সেট। অ্যাডেড বলতে অ্যান্ড সেট হতে হবে। সেট দ্যাট হি উড ট্রাই টু গেট হিমসেলফ অ্যাডমিটেড টু নটরডাম কলেজ ইন ঢাকা। এই হচ্ছে আজকে প্যাসেজ ন্যারেশনের রুলস, বিস্তারিত তোমাদের কথা উপস্থাপন করলাম। আবার দুটা এক্সাম্পলও তোমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তাহলে আজকের এই ভিডিওতে আমি প্যাসেজ ন্যারেশন রুলস নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম। আগামী ভিডিওতে বিভিন্ন যে বোর্ড কোয়েশ্চেনগুলো অর্থাৎ SSC বিভিন্ন সালে যে প্যাসেজ ন্যারেশনগুলো এসেছে সেগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করব। অর্থাৎ 2020 থেকে তার আগের যে সালগুলিতে প্যাসেজ ন্যারেশন এসেছে সেগুলি আমি তোমাদেরকে পর্যায়ক্রমে তোমাদের মাঝে উপস্থাপন করব। আর এই বোর্ডের কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে সলিউশন করতে পারো তাহলে তোমরা SSC পরীক্ষাতে অবশ্যই SSC এবং ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী আছো, JHC পরীক্ষার্থী যারা আছো তারা অবশ্যই এগুলো কমন পেয়ে যাবে। এই বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে যদি সলিউশন করতে পারো তাহলে তোমরা কমন পেয়ে যাবে।